आपकी আদালতে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে তার সরকার ইডি সিবিআই এর অপব্যবহার করেন। রবিশঙ্করজি, সবাই জিজ্ঞেস করছে দুবার দিল্লির জনগণ দিল্লিতে ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, দুটো রাজ্যে ক্ষমতায় রয়েছেন ওনার সরকার, যার উনি আহ্বায়ক। ভোটের প্রাককালে ওনাকে জেলে ঢোকানো, এটা কি ইডির অপব্যবহার নয়? আমি এখানে তার গ্রেপ্তারের বিষয়ে কিছু বলবো না, কারণ এটি ইডির কাজ। তবে আপনাকে আমার উত্তরের জন্য কিছু পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করছি। মনীষ সিসোদিয়া 1 বছর ধরে জেলে আছেন কিনা, তা নিয়ে কি তোলপাড় তৈরি হয়েছিল? মানুষ রাজঘাটে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিল কিনা? সঞ্জয় সিং আজকে 6 মাস পর্যন্ত জেলে আছেন কিনা? সত্যেন্দ্র জৈন 2 বছর ধরে জেলে আছেন কিনা? কলকাতায় যে মন্ত্রীর কাছে 7 কোটি টাকা পাওয়া গেছিল, তিনি জেলে আছেন তো? অন্য মন্ত্রী জেলে আছেন কি নেই বলুন তো? সোনাখালীতে ওই যে নামটা ভুলে যাচ্ছি আমি, যার দ্বারা হট্টগোল তৈরি হয়, পুরো শাহজাহান শেখ পুরো 70ই সামনে উঠে আসছে কিনা? তাহলে আপনি ইডি এবং সিবিআই এর ভূত দেখাবেন, কি করতে হবে সেটা বলবেন না আপনি? উনি বলেছেন যে বক্তব্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, আদালতে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন ওই সব বক্তব্য এমন যে যাতে চাঁদনি চকের একজন পকেটমারকেও জেলে রাখা যাবে না। যে অরবিন্দ কেজরিওয়াল দেশের কাছে একজন সৎ নেতার পরিচয় দিয়ে এসেছেন, আন্না হাজারে শিষ্য রূপে, এসব কি? প্রশান্ত ভূষণ আলাদা, আশুতোষ আলাদা, আমাদের বেদি ম্যাম আলাদা, অনুপম খের আলাদা, কুমার বিশ্বাস আলাদা, যোগেন্দ্র যাদব আলাদা, সাজিয়া এলমি আলাদা, আর আন্না হাজারকে বলতে হয়েছিল আই ডোন্ট কেয়ার। এটা কি? একে একে সবাই কিন্তু আলাদা হয়ে গেল। তার মানে তার রাজনীতিতেই একটা ত্রুটি ছিল। যারা আন্দোলনে এসেছেন 1 নম্বর, আর দ্বিতীয় কথা, আপনারা কি বললেন আর কি দাঁড়ালো সেটা এখন আমি এখানে তাদের পুরো গল্পটা তো বলতে আসিনি। কিন্তু উনি তো বলছেন যে অরবিন্দ কেজরিওয়াল একমাত্র এমন নেতা যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানাতে পারেন, তাই ওনাকে আটক করে জেলে পাঠানো হয়েছে। আচ্ছা, এটা বলুন তো, আপনি আপনার সার্টিফিকেট দেবেন, কে দিতে নিষেধ করেছেন? আপনি কাশিতে লড়তে গিয়েছিলেন, হেরে গিয়েছিলেন। আপনি গুজরাটে গিয়ে দেখলেন গুজরাটে নতুন সিংহ এসেছে, নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে গিয়েছিলেন, একটা আসন পেলেন আপনি, তাই তো? দিল্লিতে আপের একটিও লোকসভা আসন নেই, বিধানসভা জিতেছে, এটাই সত্যি। আমার শুধু এটাই বলার যে এখন এই ধরনের অহংকার ও দম্ভের রাজনীতি চলে না এখানে। এনারা জনতা সব কিছু জানেন, সব কিছু বোঝেন, তাদেরকে বিশ্বাস করুন। কিন্তু ওনার এই কথাটাও সত্যি যে এত রেড হয়েছে কিন্তু কোথাও কোনো টাকা পাওয়া যায়নি। এটা তো উনি বলছেন, ইডি কোথায় বলেছে? ইডি নিজেদের কথা আপকি আদালতে বা টিভিতে কখনোই বলে না, তারা আদালতে বলেন। একবার আপনার প্রতিবেদককে আদালতে ইডি কি বলেছে তা জানতে বলুন না একবার। এটা কি খুব হালকা ব্যাপার মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করাটা? আপনি যদি মুখ্যমন্ত্রী হন আর দুর্নীতি করেন, তাহলে কি ব্যবস্থা নেওয়া উচিত নয়? লালুবাবু জেলে গেলেন তো, হেমন্তবাবু জেলে গেলেন তো, এত মন্ত্রী জেলে গেছেন। এটা তো অন্য কথা, তিনি বলছেন জেল থেকে সরকার চালাবেন। এটা আশ্চর্যজনক, কি চমৎকার জিনিস, দারুণ ব্যাপার। যিনি দেশে নৈতিকতার কথা বলতেন, আন্না হাজারেকে দেখুন, তার কোনো রাজনৈতিক রেকর্ড নেই। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার ছিলেন উনি, একটি এনজিও চালান, বাকি কাজও হয়ে গেল। ঝাঁপিয়ে পড়লেন আন্না হাজারের ওপরে, দলের নেতা হয়েছেন, ভালো কথা, জনসাধারণ আশীর্বাদ করলেন। তার দীর্ঘ রাজনৈতিক রেকর্ড নেই, এখন বলছেন আমি কারাগার থেকে সরকার চালাবো, জাজ পর্যন্ত হয়নি দেশে। এর মানেটা আবার কি বলুন তো? এর মানে ওনার স্ত্রী বলছিলেন, তিনি বলেছেন, মানে কেজরিওয়ালজি বলেছেন ওনার শরীর জেলে আছে কিন্তু ওনার আত্মা বাইরে আছে। বাহ বাহ, কি অসাধারণ কথা, আমিও তালি দিচ্ছি, আমিও তালি বাজাচ্ছি। আর উনি এটা বলেছেন যে যদি আপনি চোখ বন্ধ করেও দেখেন ওনাকে আশেপাশেই খুঁজে পাবেন। এ তো আরো বড় কথা। মানে একজন ব্যক্তি যিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের লোক, যিনি আইআইটি খড়গপুর থেকে স্নাতক করেছেন, যিনি টাটা স্টিলে কাজ করেছেন, যিনি আন্না হাজারের শিষ্য, তিনি এইভাবে কথা বলবেন? তাহলে দেশের রাজনীতি কোথায় যাচ্ছে? অনেক ব্যথা পেলাম, এর বেশি কিছু বলতে পারবো না। আর যদি উনি এইভাবেই ভাবনা চিন্তা করেন, একটা কথা হলো যে আ ভেরি নিউ লো ইন দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া। এটা ভারতীয় রাজনীতিতে একটা লজ্জার উদাহরণ। একজন ফিউচার লয়ার হিসেবে আমি জানতে চাই যে অরবিন্দ কেজরিওয়াল কি জেল থেকে সরকার চালাতে পারেন? জেল থেকে সরকার চালানো এটা কি আইন অনুমোদিত? গণতন্ত্রে সবকিছুই কিন্তু আইন দ্বারা পরিচালিত হয় না। গণতন্ত্র চলে লোকলজ্জার উপর ভর করে। এখন
যদি কেজরিওয়াল, যিনি এমন শিক্ষিত, ম্যাগসেসে পুরস্কার বিজয়ী, IIT গ্র্যাজুয়েট, আন্না হাজারের শিষ্য, এইভাবে কথা বলেন, তাহলে একবার বুঝে নাও, এটা তো নির্লজ্জতার চরম উদাহরণ। আমি আর কি বলবো। রবিশঙ্করজি, এটা ঠিক, আমরা ওনার নির্লজ্জতার কথা বলছি, তবে এটাও তো সত্যি যে এমন লোক যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তখন আপনি কয়লা মন্ত্রী ছিলেন, নবীন জিন্দাল, সেই সময় তার বিরুদ্ধে কয়লা খনিতে কেলেঙ্কারির অভিযোগ ছিল, ইডি মামলা হয়েছে, কিন্তু আপনার দল তাকে সঙ্গে নিয়েছে, টিকিটও দিয়েছে। তিনি ট্রায়াল সফরে আছেন না, মানে আমি শুনেছি উনি ট্রায়াল সফর করছেন, তো সফর করছেন উনি। হ্যাঁ, তার মামলা চলছে, তিনি আদালতে, অনেক জায়গায় উনি স্থগিতাদেশ পেয়েছেন। আমি যতদূর জানি অশোক চৌহান কিছু আদালত থেকে ছাড়াও পেয়েছেন। দেখুন, আমি আবারও আপনাকে বলছি, যারা রাজনীতিতে রয়েছেন, যদি তদন্ত হয়, আপনি যদি আমাকে বলেন যে মোদি অ্যাকশন বন্ধ করেছেন, মামলা ফিরিয়ে দিয়েছেন, তাহলে আমি আপনার প্রশ্ন নেব। এমন একটি ঘটনাও ঘটেনি। অনেক সময়ের রাজনৈতিক কারণে সিদ্ধান্ত নিতে হয় আপনাকে, কিন্তু যে প্রশ্নটি সততার ও শুদ্ধতার, তাতে কেউ আপোস করে না। দেখুন, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলার সুযোগ পান। তিনি বলেন যে ভারতীয় জনতা পার্টি একটা ওয়াশিং মেশিন, করাপ্ট ব্যক্তি এটাতে প্রবেশ করে আর দুধে ধুয়ে বেরিয়ে আসে। আজকে বাংলায় কি হচ্ছে? বুথ ক্যাপচার হয়, সন্দেশখালিতে মেয়েদের ইজ্জত লুট করা হচ্ছে, সে চুপ থাকেন উনি। কতটা দুর্নীতি হচ্ছে, হিন্দু আচার অনুষ্ঠান ও সংস্কৃতির ভিত্তিতে মারধর করা হয়, এটা কিন্তু ঠিক নয়। অতএব মমতা এবং আপনার ভাইপো কি কি করে তা আমাকে আর জিজ্ঞাসা করবেন না, তাহলে বলবেন আমি পার্সোনাল হয়ে যাচ্ছি। তার বিরুদ্ধে তো তদন্ত চলছে, তাই না? একাধিকবার সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পাননি উনি। তাই এটি একটি রাজনৈতিক বিষয়। মমতা ম্যাডাম যে ব্যঙ্গাত্মক আচরণ করছেন, তাতে কোনো সন্দেহ নেই আমাদের। কিন্তু এবার বাংলায় ঐতিহাসিক সিদ্ধান্ত দিতে চলেছে জনসাধারণ। আমি আপনাকে বলতে চাই কথাটা, একদম জনতা সিদ্ধান্ত নেবে। জনসাধারণের কাছ থেকে দু একটা প্রশ্ন। যে গতিতে কংগ্রেস নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন, তাতে তো কংগ্রেস ধ্বংস হয়ে যাবে। আপনি কি মনে করেন না দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকা উচিত? আপনি একদম ঠিক কথা বলেছেন, আমি মেনে নিচ্ছি কথাটা। গণতন্ত্রের জন্য ভালো বিরোধী দল থাকতেই হবে, অবশ্যই। কিন্তু বিরোধী দল অক্ষত থাকবে, ভালো থাকবে, তার কন্ট্রাক্ট আমরা কিভাবে নেব? তাদের নেতারা নিজেরাই তাদের দলকে বাঁচাননি। আমি আবার এক কথাই বলবো, রাহুল গান্ধী 10 বছর ধরে হেরে যাচ্ছেন, তাও কি বলেন, আই এম অলওয়েজ রাইট। আমি এর কি উত্তর দেব? না, রাহুল গান্ধী এটা বলেন যে জনসাধারণ আমাদের ভোট দেয়, কিন্তু সেই ভোট ইভিএম এ পদ্মে ছাপা হয়। তিনি বলেন যে ইভিএম থেকে যদি রাজার আত্মা বাদ দেওয়া হয়, তাহলে মোদিজি জয়ী হতে পারবেন না। ঠিক আছে, একটা কথা বলুন, হিমাচলে সম্প্রতি ভোট হয়েছে, তাদের সরকার গঠিত হয়েছে তো? কর্ণাটকে সবেমাত্র তাঁর সরকার গঠিত হয়েছে। এর মানেটা কি? আপনি মনমোহন সিং 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, ইভিএম দিয়েই তো হয়েছেন। অখিলেশ যাদব ইউপির মুখ্যমন্ত্রী হন ইভিএম এর মাধ্যমেই। মমতা দিদি 2 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, ইভিএম এর থেকেই তো হয়েছেন। তাহলে আপনি জিতলে ইভিএম ঠিক, আপনি লোকসভায় হেরে গেলেই ইভিএম খারাপ। এর জবাব আমরা কি দিতে পারি? তাহলে আমি শুধু একটা কথাই বলবো, রাহুল বাবু এবং আমি খুব দায়িত্ব এই কথা নিয়ে বলছি, রাহুল বাবু, রাজনীতিতে আপনি যেখানে আছেন, আপনার কৃতিত্বে কম এই কারণেই আছেন কারণ আপনি রাজীব গান্ধীর ছেলে, ইন্দিরা দিদির নাতি, নেহেরু বাবুর নাতি, মতিলাল নেহেরুর প্রো নাতি। তাই আপনার মূল্যবোধ মনে রাখবেন আপনি। এখন আপনি এত সামান্য কথা বলছেন, এটা ঠিক নয়। এই কথাটা রাহুল গান্ধীকে আমি প্রথমবার একটা মহৎ পরামর্শ দিচ্ছি এই প্রথম রজতবাবুর অনুষ্ঠানে। গ্রহণ করলে ভালো ব্যাপার।